হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমরা উচ্চতর ম্যাথের বা উচ্চতর গণিতের ঘন জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ চ্যাপ্টার 13 সেই চ্যাপ্টার 13 মানে ঘন জ্যামিতি চ্যাপ্টারটার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করব। এরপরের ক্লাসে আমরা তার এক্সারসাইজ ক্লাসটা করব, ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাসে আমরা ঘন জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে সেটাতে যতগুলো থিওরি আছে, থিওরি বলতে কি ভাইয়া, এই ঘন জ্যামিতির চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি সূত্রের উপর বেস করে, মেইনলি কিসের উপর ভাইয়া? সূত্রের উপর বেস করে। তার মানে তুমি যত বেশি সূত্র ভালো করে মনে রাখতে পারবা, আয়ত্ত করতে পারবা, তুমি তত বেশি ভালো ম্যাথ পারবা এই চ্যাপ্টারের, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ঘন জ্যামিতি থেকে তুমি যে প্রশ্নগুলো ফেস করবা সেগুলো খুব কমন টাইপের প্রবলেম হয়ে থাকে। কমন টাইপের প্রবলেম বলতে কি, ওটা অত বেশি প্যাঁচায় না বা অত বেশি ঘুরায় না, ঠিক আছে? সো এবং আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কি, তুমি যদি সূত্রগুলো খালি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা একদম ইজি, পানির মতো ইজি। খালি সূত্র বসাবা আর মান বের করে ম্যাথ করে দিবা। ক্লিয়ার? তাহলে একটু দেখি চলো এই ঘন জ্যামিতি থেকে আমরা কি কি পড়বো বা কি কি শিখবো। সো চ্যাপ্টার 13 ঘন জ্যামিতি, সলিড জিওমেট্রি। আচ্ছা, একটু দেখো এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো ভাইয়া? এই অধ্যায় শেষে আমরা ঘনবস্তুর প্রতীকীয় চিত্র অঙ্কন করতে পারবো। তারপরে ঘনবস্তুর মধ্যে যেসব জিনিসগুলো পড়ে, যেমন আয়তকার ঘনবস্তু বলো বা ঘনক বলো, ঠিক আছে, এই ধরনেরগুলো আমরা কি করতে পারবো ভাইয়া? জানতে পারবো। আচ্ছা, এরপর সেকেন্ড দেখো ভাই, প্রিজম আর পিরামিড। ওকে, আচ্ছা একটু হোল্ড করো, আমি একটু দেখি সাউন্ডটা ঠিকভাবে হচ্ছে কিনা রেকর্ড, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তাহলে এবার দেখো নেক্সট আমরা কি শিখবো ভাই? প্রিজম বা পিরামিড শিখবো, তাই তো? আচ্ছা গেল। এরপর কি? ঘন জ্যামিতির ধারণা। এরপর কি? যৌগিক ঘনবস্তু আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সো আমরা মেইনলি ঘনবস্তু রিলেটেড যতগুলো সূত্র আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলো, নর্মাল ক্ষেত্রফল বলো, বা উচ্চতা বলো, কিংবা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলো, বা হচ্ছে তোমার আয়তন সূত্র বলো, সো এর নানাবিধ যত সকল সূত্র আছে সবগুলো আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো বা জানতে পারবো, ঠিক আছে? তাহলে চলো দেখি একটু। সো দেখো, ঘন জ্যামিতি থিওরি ক্লাস। মেইনলি এই ঘন জ্যামিতি চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে থিওরি ক্লাস এবং আরেকটা হচ্ছে কি ভাই? অনুশীলনী ক্লাস। তো অনুশীলনটাকে অনুশীলনের মতো রেখেছি, আর থিওরি ক্লাস আমরা থিওরিটা একটু ব্যাখ্যা করবো, ঠিক আছে? তাহলে চলো দেখি। এবার দেখো টপিক লিস্টে কি করেছি ভাই? টপিক লিস্টে আমি বরাবরের মতো এই চ্যাপ্টারটা থেকে আমরা মেইন যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর নাম লিখেছি। প্রথমে কি করবো ভাই? আয়তকার ঘনবস্তু নিয়ে কথা বলবো। সেকেন্ডে কি করবো ভাই? ঘনক নিয়ে কথা বলবো। সেকেন্ড হচ্ছে কি? ঘনক নিয়ে কথা বলবো। আচ্ছা, থার্ড হচ্ছে সিলিন্ডার নিয়ে। ফোর্থ কি ভাই? কোণক নিয়ে। আচ্ছা, 5 হচ্ছে আবার সুষম বহুভুজ। 6 হচ্ছে গোলক। 7 হচ্ছে পিরামিড নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে প্রথমে চলে আসি আয়তকার ঘনবস্তুর কাছে। প্রথমে কার কাছে ভাইয়া? আয়তকার ঘনবস্তুর কাছে চলে আসি। তাহলে একটু লিখি, আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু। আচ্ছা, দেখি বলো তো ভাইয়া, একটা আয়তকার ঘনবস্তু উদাহরণ দিতে পারবা? একটা আয়তকার ঘনবস্তু উদাহরণ দিতে পারবা? আমি বলি, এই যে তুমি যে সামনে বইটা নিয়ে বসেছো পড়ার জন্য, বা সামনে যে খাতাটা আছে সেটাও কি এক প্রকার আয়তকার ঘনবস্তু, ঠিক আছে? তাহলে এই যে আয়তকার ঘনবস্তু, ঠিক আছে, এই আয়তকার ঘনবস্তুটা আসলে দেখতে কেমন হয় বলো তো ভাইয়া? তাই না? এরকম হয় না আয়তাকার ঘনবস্তু, তাই তো? আয়তাকার ঘনবস্তু কিরকম হয় ভাই দেখতে? এরকম হয়, তাই তো? আচ্ছা, তাহলে যদিও এটা আঁকাটা সুন্দর হয় নাই, আমি যদি সুন্দর করে আঁকতে চাই তাহলে কি হবে? ঠিক আছে, যদিও এটা একটা কি হয়ে গেছে, একটা ঘনক আকার হয়ে গেছে না? সো আয়তাকার ঘনবস্তু কি হবে? আর একটু লম্বা হবে, ঠিক আছে? এদিকে একটু লম্বা হবে, চওড়া হবে, এদিকে একটু কম হবে। এবার হবে, এবার ঠিক আছে। এটা তাহলে এটা কি হয়ে গেছে ভাই? একটা একটা আয়তকার ঘনবস্তু হয়েছে। একটা কি হয়েছে ভাই? আয়তকার ঘনবস্তু হয়েছে। এবার দেখো, এই যে আয়তকার ঘনবস্তুটা আঁকলাম, এই আয়তকার ঘনবস্তুর আসলে কি কি আছে বলো তো ভাইয়া? দৈর্ঘ্য আছে না? তার একটা আছে, তাহলে লিখলাম তার একটা কি আছে ভাইয়া? দৈর্ঘ্য আছে। তারপর তার একটা কি থাকবে ভাইয়া? প্রস্থ থাকবে, তাই তো? আচ্ছা, তার একটা কি থাকবে? উচ্চতা থাকবে, তাই না? আচ্ছা, উচ্চতা থাকবে।
ফাইন। এবার একটা জিনিস আমাকে একটু বলো, এই যে আমরা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি যে এই আয়তাকার বস্তুটার বা আয়তাকার ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, কি বললাম ভাইয়া? আয়তাকার ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি করবো ভাইয়া বলো তো একটু? একটু দেখো কি বললাম, পয়েন্ট কি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার একটা জিনিস দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি জানো ভাইয়া? এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে যতটা তল আছে প্রতিটা তলের ক্ষেত্রফল, প্রতিটা তলের ক্ষেত্রফল কি করবো ভাইয়া? যোগ করবো। প্রতিটা তলের ক্ষেত্রফল কি করবো? যোগ করবো। এখন আমার একটা কথা বলো, এখানের মধ্যে তল কয়টা আছে বলো তো? 6টা তল না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে? তাহলে তল কয়টা ভাইয়া? 6টা তল। এখন 6টা তলের যে ক্ষেত্রফল সেটা কি হবে ভাইয়া? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? সবগুলোর কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর কি হবে? যোগ হবে না? তাহলে দেখো এই যে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব, এটাই হচ্ছে কি ভাইয়া? সমগ্র তলের ক্ষেত্রফল। এটাই কি ভাইয়া? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তার মানে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো তো? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, শেষ। তো এটা হচ্ছে কিসের সূত্র ভাই? আমার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ক্লিয়ার? ডান, লিখে নাও, একটু লিখে নাও। ওকে, একক কি হবে বলতো ভাই? একক হবে বর্গ একক। একক কি ভাইয়া? বর্গ একক, বর্গ একক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার আসি এই আয়তাকার ঘনবস্তুটার আয়তনের দিকে। কার দিকে ভাই? আয়তনের দিকে। এবার বলো, নর্মালি আয়তনের সূত্র কি ছিল ভাই? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তো সেম সূত্র এখানেও করবে। তাহলে লিখো আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমি এখানে লিখলাম এ গুণ বি গুণ সি। এখানে দৈর্ঘ্য সমান এ ধরলাম, প্রস্থ সমান বি ধরলাম, উচ্চতা সমান সি ধরলাম, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে, ঠিক আছে? ডান। তাহলে আয়তন পেয়ে গেলাম। এবার কি পাওয়া যাবে ভাইয়া বলো তো? একটা কর্ণ পাবো না বলো তো? আমি কি একটা কর্ণ পেতে পারি না? এই যে একটা কর্ণ পেতে পারি না? আচ্ছা, সেই কর্ণটার সূত্র কি হবে ভাইয়া? সেই কর্ণটার সূত্র হবে, লিখো কর্ণ। এটা কার কর্ণ ভাইয়া? এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর কর্ণ। কার কর্ণ? আয়তকার ঘনবস্তুর কর্ণ। সেটা কি হবে? √/a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? ওকে। একটু লিখে নাও এগুলো, এগুলো একটু লিখে নাও, ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। এগুলো ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। সো আমরা এগুলো নিয়ে ম্যাথ করবো, ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে বা নেক্সট ক্লাসে, এক্সারসাইজ ক্লাসে ম্যাথগুলো করবো, বা এখানে যে উদাহরণ ম্যাথগুলো আছে সেগুলো এগুলো দিয়ে করবো, ঠিক আছে? একটু ভালো করে তুলে নাও। তাহলে বলো, আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল মানে বুঝছি ভাইয়া? হ্যাঁ, 6টা পৃষ্ঠে যে আছে, যে 6টা পৃষ্ঠ আছে, সেই 6টা পৃষ্ঠের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে আয়তকার সমগ্র তলের ক্ষেত্রফলের মানে। বুঝতে পারছি? তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। আর আয়তনের সূত্র কী ভাই? নর্মাল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর কর্ণের সূত্র কী হবে? √/a² প্লাস b² প্লাস c²। ঠিক আছে? মুখস্থ হয়েছে আমার সাথে সাথে? বলো, মুখস্থ হয়েছে? আচ্ছা চলো এবার নেক্সট দেখি। তাহলে আয়তকার ঘনবস্তু টপিক ডান, 1 নাম্বার টপিক। পরেরটাতে আসি এবার। এরপর টপিক কে ভাইয়া? ঘনক। এরপর কে ভাইয়া? ঘনক। তাহলে চলো ঘনকটা লিখি একটু, এটা ডান। ঘনকে আসি এবার। দেখো ঘনক, এই যে ঘনকটা লিখলাম, ঠিক আছে? এখন বলতো ভাই ঘনক মানে কি? একটা ঘনকের প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে পারবা? একটু ভেবে দেখো। তোমাদের মধ্যে অনেকে রুবিক্স কিউব মিলাতে পারো, তাই না? অনেকে রুবিক্স কিউব মিলাতে পারো, আমিও কিন্তু রুবিক্স কিউব মিলাতে পারি, ঠিক আছে? এখন এই যে রুবিক্স কিউব মিলাতে পারি বলছে, এই রুবিক্স কিউবটা কি আসলে? একটা ঘনকের প্রকৃষ্ট উদাহরণ। রুবিক্স কিউবটা কি ভাইয়া? একটা ঘনকের পারফেক্ট উদাহরণ হচ্ছে কি? রুবিক্স কিউব। রুবিক্স কিউব, রুবিক্স কিউব হচ্ছে কি ভাইয়া? ঘনকের পারফেক্ট উদাহরণ। এবং এই যে ঘনকের ইংলিশ শব্দ মানে কি? কিউব। ঘনকের ইংলিশ শব্দ কি ভাইয়া? কিউব। আচ্ছা গেল। তাহলে রুবিক্স কিউব কি ভাইয়া? ঘনকের একটা পারফেক্ট উদাহরণ। গেল। তাহলে আমি যদি একটা ঘনক আঁকতে চাই কি এরকম হবে? তাই তো, রুবিক্স কিউব দেখতে এরকম না? আচ্ছা, এবার দেখো এই যে ঘনকটা আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একটু 3D ভাইব দিই চলো।
3D ভাইব দিব বলতে দেখি পারে কিনা দিতে। কিছুটা দিয়েছি তাই না? আচ্ছা থাক, আর দিতে হবে না, বেশি বেশি করা ভালো না তাই তো। এই যে দেখো বাদর হয়ে গেছে দেখতে। আচ্ছা যাই হোক, আগের মতো থাকুক বাস। আচ্ছা এবার দেখো তাহলে এই যে ঘনক, এই ঘনকের আমরা কি জানি বলো তো ভাইয়া? ঘনকের প্রতিটা বাহুর মান কি? সেম না? একটা বর্গ, একটা বর্গ থেকে 3D শেপ যদি করি তাহলে কী পাবো? আমি ঘনক পাবো। তার মানে বর্গের প্রতিটা বাহু কী হয়? সমান হয়, তাই না? তাহলে বর্গের প্রতিটা বাহু যেহেতু সমান, এখানে ঘনকের প্রতিটা বাহু কী হবে? সমান হবে, তাই না? তাহলে লিখো প্রতি বাহুর দৈর্ঘ্য এ, প্রতি বাহু দৈর্ঘ্য এ, প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে ভাইয়া? এ, ঠিক আছে। আচ্ছা তাহলে বর্গের প্রতিবাহু ঘনকের প্রতিবাহু দৈর্ঘ্য কত হবে ভাইয়া? এ হবে। আচ্ছা ভালো কথা, তার মানে কি ভাইয়া? এখানে বাকি যে বাহুগুলো আছে সেগুলো কি সবগুলো সমান না? এ সমান, বি সমান, সি সমান, আসলে কি হবে? এ হবে। বুঝতে পারছো এটা? আচ্ছা গেল। এবার যদি আমি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, কি বললাম? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কার ভাইয়া? ঘনকের। তাহলে কি হবে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছিলাম ভাইয়া? সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? যতগুলো পৃষ্ঠ আছে সবগুলো পৃষ্ঠের তলের ক্ষেত্রফলের যোগফল, তাই তো। এবার বলো ঘনকে কয়টা পৃষ্ঠ আছে? 6টা পৃষ্ঠ আছে। ভালো কথা, তাহলে 6টা পৃষ্ঠ মানে কি? পৃষ্ঠতলের মধ্যে যে ক্ষেত্রফলটা পাবো সেটার যোগফল হবে না? তাহলে এবার বলো প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি সেম হয়, দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি এ স্কোয়ার না? তার মানে কি এ স্কোয়ার। তার মানে দেখো এবার এ স্কোয়ার কয়টা হবে বলো তো? 6টা হবে না? 6a স্কোয়ার। কেন ভাইয়া? কারণ দেখো তল কয়টা? 6টা তল। তাহলে প্রতি তলের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার, কারণ সবগুলো বাহুর মান সমান এ এ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ ইন্টু এ, তো এখান থেকে আসছে এ স্কোয়ার। এরপর পৃষ্ঠ কয়টা? 6টা, তাহলে 6 এ স্কোয়ার। শেষ। এটা কি পেলাম? এটা পেলাম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ডান, একটা গেল। গেলাম। এবার আসে আয়তনের কাছে। তাহলে লিখো এবার আয়তনের সূত্র, ঘনকের আয়তন। ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনের সূত্র কী হবে বলো তো? ঘনকের আয়তনের সূত্র কী হবে বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই তো আমরা জানি আয়তনের সূত্র। এবার বলো ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সেম না? এ এ এ, তাহলে গুণ করলে কি হবে? এ কিউব। সহজ একদম, এ কিউব। শেষ। এটাকে বক্স করো। গেল। আচ্ছা এবার লাস্ট কর্ণ। তাহলে কর্ণ সমান কী হবে বলো তো সূত্র? কর্ণ সমান কী হবে বলো? √3a, √3a লিখে রাখো, √3a। এটা কিন্তু রুটের বাইরে, এটা একটু মাথায় রাখিও, এইটা রুটের বাইরে। তো একটু লিখে নাও, ওগুলো একটু লিখে নাও। আমরা ম্যাথ করার সময় কিন্তু এই পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখবো ম্যাথ করার জন্য, ঠিক আছে? লিখে নাও। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। শেষ তুলা? আচ্ছা চলো পরেরটা দেখি তাহলে। তাহলে নেক্সট টপিক কি? তাহলে আমাদের টপিকের এই যে ঘনক ডান, তাই তো? তাহলে ঘনক শেষ। তাহলে এবার নেক্সট টপিক কী ভাইয়া?
এবার নেক্সট টপিকের মধ্যে একটা হচ্ছে সিলিন্ডার, একটা কি ভাই সিলিন্ডার, এরপর কি আছে কোনক আছে। আচ্ছা তাহলে এরপর তো সুষম বহুভুজ আছে, ফাইন। এরপর কি লিখেছে গোলক, পিরামিড। আচ্ছা এখানে আরেকটা জিনিস বাদ গিয়েছে, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে প্রিজম। কি বাদ গেল ভাইয়া, প্রিজম বাদ গেল। আচ্ছা তাহলে প্রিজমটা একটু লিখি, প্রিজম, প্রিজম, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু প্রিজমটা নিয়ে আলোচনা করি। লিখলাম প্রিজম, ডান। এটা আবার কোথায় গেল দাগটা, ডান। সো প্রিজমটা দেখতে কেমন ভাইয়া বলো তো, প্রিজম দেখতে হচ্ছে অনেকটা এরকম, আমি বলি দেখাচ্ছি দাঁড়াও। এটা দেখতে অনেকটা প্রিজমের মতো, এটা কি ভাই অনেকটা প্রিজমের মতো। আচ্ছা এই যে প্রিজম আঁকলাম, ঠিক আছে, এই প্রিজমটার যে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা সূত্র কি হবে ভাইয়া, লিখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এই যে প্রিজম, ঠিক আছে, এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি ভাইয়া, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা, ঠিক আছে। মানে কি লিখলাম ভাইয়া, যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা, ভূমির পরিসীমা গুণ উচ্চতা। বোর্ড প্রবলেম দিচ্ছে, উচ্চতা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি গেল ভাই, এটা গেল আমার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, তাই তো। আচ্ছা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, ফাইন। ওকে আচ্ছা এবার দেখি, এবার আয়তনের সূত্র কি হবে ভাই, তাহলে আমরা কি জানি আয়তনের সূত্র ক্ষেত্রফল গুণ উচ্চতা, এখানেও সেম হবে, আয়তন সমান ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, গুণ উচ্চতা, তাই তো। আচ্ছা গেল, ঠিক আছে গেল। তো এরপর কি আসে দেখি তো, এরপর আর কিছু আছে প্রিজম নিয়ে, না প্রিজম নিয়ে আর কিছু নেই। এবার আসি পিরামিড নিয়ে, এবার কি ভাইয়া পিরামিড, চলো পিরামিডটা দেখি তাহলে এবার, পিরামিড। আচ্ছা একটু পিরামিডের চিত্রটা কেমন হবে বলো তো ভাইয়া, পিরামিড আমরা দেখেছিলাম না টিভিতে, আমরা কিন্তু অনেকেই পিরামিড দেখেছি তাই তো। তো পিরামিডটা দেখতে অনেকটা এরকম তাই না, তাই না, এরকম না প্রিজম পিরামিডটা দেখতে অনেকটা। আচ্ছা এই যে এই চিত্রটা আঁকলাম, এটা কিসের ভাই, পিরামিডের চিত্রটা আঁকলাম। এখন এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া, এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্ব ক্ষেত্রফলগুলোর যোগফল। ওকে গেল। তারপর লিখো পিরামিডের উচ্চতা বা পিরামিডের হেলানো উচ্চতা, লিখো পিরামিডের হেলানো উচ্চতা, পিরামিডের হেলানো উচ্চতা। পিরামিডের হেলানো উচ্চতা কত হবে ভাইয়া,
রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখানে এইচ কি ভাইয়া? এইচ হচ্ছে উচ্চতা, আর কি ভাইয়া? ব্যাসার্ধ। আর কি? ব্যাসার্ধ। আর কি ভাইয়া? ব্যাসার্ধ। এইচ কি? পিরামিডের উচ্চতা। এইচ কি? লিখে রাখো এখানে, এইচ হচ্ছে পিরামিডের উচ্চতা। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? ডান। আর আয়তন কি হবে ভাইয়া? ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ক্ষেত্রফল গুণ উচ্চতা, শুধু ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফল হবে, ঠিক আছে? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ডান। ডান, ঠিক আছে, লিখে নাও, একটু লিখে নাও ওগুলা, তাহলে ওটা লিখে নাও তো, পিরামিড। ঠিক আছে, লিখে নাও। শেষ। চলো এবার নেক্সট দেখি। তাহলে নেক্সট ধরো লিখলাম সমবৃত্তভিত্তিক কোণ। নেক্সট হচ্ছে কি ভাইয়া? কোণক। নেক্সট হচ্ছে কি? কোণক। সমবৃত্ত ভূমি কোণক, ঠিক আছে। আচ্ছা, এবার কোণক দেখতে কিরকম ভাইয়া? একটু দেখো তো। কোণক দেখতে হচ্ছে এরকম। ওকে, সো এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের কোণক। এটা কি ভাইয়া? কোণক। আচ্ছা, তো কোণকের একটা পারফেক্ট উদাহরণ দাও তো ভাইয়া। এটা কোনো একটা উদাহরণ হচ্ছে কি, যে আমরা বার্থডে পার্টি করি না, সেখানে বার্থডে পার্টিতে কি ভাই একটা এরকম পড়ি না, মাথায় হেড পড়ি না, তো সেটা হচ্ছে কি আমাদের কোণক, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোণকের উদাহরণ। তারপর হচ্ছে আর কি আছে? আর আরেকটা হচ্ছে, যদি আমি যদি কাগজকে এরকম কোণা করে বটলে দেখবা, তখন একটা কোণকের সৃষ্টি হয়। একটা কি সৃষ্টি হয় ভাইয়া? কোণকের সৃষ্টি হয়। আচ্ছা, এই কোণকের মধ্যে এটা হচ্ছে আমার এল, এটা আমার কি ভাইয়া? এল। এই অংশটা কি ভাই? আমার এল, ঠিক আছে, হেলানো তল। এই অংশটা কি ভাই? আমার এল। আর এটা কি? এটা হচ্ছে আমার উচ্চতা। এটা কি ভাই? আমার উচ্চতা, এখান থেকে এতটুকু। এটা হচ্ছে আমার এইচ। আর এই যেখানে একটা কি বৃত্ত হয়েছে না, বা গোলক হয়েছে না, বৃত্ত বা একটা বৃত্ত তৈরি হয়েছে না, সো এটা কি? এখানে হচ্ছে ব্যাসার্ধ আর। এটা কি ভাই? ব্যাসার্ধ আর, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। আচ্ছা, এবার এই কোণকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র যদি বলি, বা বক্রতলের ক্ষেত্রফল বলি, এটার একটা কি থাকবে? বক্রতলের ক্ষেত্রফল থাকবে। লিখো সূত্রটা। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। সমান আসে পাই আর এল, পাই আর এল। ওকে, আচ্ছা, তার মানে কি বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি ভাইয়া? পাই আর এল। আচ্ছা, এবার যদি সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র বের করতে যাই, লিখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে ভাইয়া? পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। ওকে, গেল। তাহলে এবার আয়তনে যদি আসি, আয়তন সমান কি হবে ভাইয়া? আয়তন সমান হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে কিসের সূত্র ভাইয়া? আয়তনের সূত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আপাতত এগুলোই দেখি কনসেপ্ট, বাকিটা ম্যাথ করতে করতে দেখবো, ঠিক আছে। সো মোটামুটি এগুলো একটু লিখে নাও, তারপর এগুলো নিয়ে ম্যাথ করি আমরা একটু। চলো, এটা তুলছো, এটা তুলে নাও, কোনো একটা একটু তুলে নাও, কোনো একটা একটু তুলে নাও।
কোনকেটা একটু তুলে নাও। শেষ তুলো, চলো নেক্সট দেখি তাহলে। তাহলে এবার একটু আমরা পড়ায় ফিরে যাই, চলো আমরা বইয়ে ফিরে আসে, ওখানে ম্যাথ থাকতে পারে একটু দেখি। সো প্রথমে দেখো মৌলিক ধারণা দিয়েছে, এগুলো পড়তে হবে না তেমন একটা। এখানে দেখো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার প্রত্যেকটি একটি বস্তুর মাত্রা বলা হয়। কি বলা হবে? এগুলোকে মাত্রা বলা হয়। আমরা কিন্তু জানি যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোকে মাত্রা বলা হয়। যেমন যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে তাদেরকে আমরা বলবো ত্রিমাত্রিক বস্তু। তাদেরকে আমরা কি বলি ভাইয়া? ত্রিমাত্রিক বস্তু বলি, তার মানে 3D বস্তু বলি, ঠিক আছে? আচ্ছা গেল এটা। 2 নম্বর দেখো তো বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। আচ্ছা এই যে বিন্দু, এই বিন্দুটা কি কোনো দৈর্ঘ্য আছে ভাইয়া? না। প্রস্থ আছে? তাও নেই। উচ্চতা কি আছে? তাও নেই। তাহলে বিন্দুকে আমরা কি বলবো? কয় মাত্রিক বলবো। বিন্দুকে কি কয় মাত্রিকের সংজ্ঞা দেওয়া যায় বলো তো? এক মাত্রিক? না। 2 মাত্রিক? না। ত্রিমাত্রিক? না। তাহলে কি? শূন্য মাত্রিক। বিন্দু হচ্ছে এক প্রকার শূন্য মাত্রিকের একটা উদাহরণ, মনে রেখিও। বিন্দু কি ভাইয়া? শূন্য মাত্রিকের উদাহরণ। এই যে দেখো তাই বিন্দু শূন্য মাত্রিক। গেল 2 নম্বরও গেল। 3 নম্বর আসি তো, রেখার কেবল দৈর্ঘ্য আছে, প্রস্থ, উচ্চতা নেই, তাই রেখা একমাত্রিক। যেমন দেখো এই যে রেখা আঁকলাম, এই রেখার খালি কি আছে? একটা দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ কি আছে? নেই। কোনো উচ্চতা কি আছে? তাও নেই। তার মানে এটা হচ্ছে কি? একমাত্রিক। সো ভাই এগুলো হচ্ছে খালি আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলো কিসের জন্য ভাইয়া? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখিও। এই লাইনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে? তো এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ দিয়ে দিতে পারে। তলের দৈর্ঘ্য, প্রস্থ আছে, উচ্চতা নেই, তাই তল দ্বিমাত্রিক। যেমন নিচের ABGF। আচ্ছা যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে কি বলবো ভাইয়া? ঘনবস্তু বলবো। আচ্ছা সুতরাং ঘনবস্তু কয় মাত্রিক? ত্রিমাত্রিক। তার মানে দেখো এই যে ঘন জ্যামিতিতে আমরা যে ম্যাথগুলো নিয়ে করতেছি, ঠিক আছে, বা যে চিত্রগুলোর কথা বলতেছি সেগুলো সবগুলো কি ভাইয়া? ত্রিমাত্রিক। সেগুলো সবগুলো কি? ত্রিমাত্রিক। যেমন ঘনবস্তু ছিল, আয়তাকার ঘনবস্তু ছিল, ঘনক ছিল, প্রিজম ছিল, পিরামিড ছিল, তারপর হচ্ছে গোলক আছে, এগুলো সবগুলো হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। এগুলো কি ভাইয়া? ত্রিমাত্রিক বস্তু। তার মানে এগুলোর কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, উচ্চতাও আছে। ক্লিয়ার? আচ্ছা এই দেখো এটা একটা আমার আয়তাকার ঘনবস্তু, এটা লাগবে না, এটা সমতল। তো সমতল এটাও তেমন দরকার নেই। বক্রতল, বক্রতল মানে কি? কোনো তলের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখা সম্পূর্ণ ওই তলের উপর অবস্থিত না হলে ওই তলকে বক্রতল বলে। অর্থাৎ গোলকের পৃষ্ঠতল একটি বক্রতল। মানে কি ভাইয়া? এই যে গোলক, তো এই গোলকের পৃষ্ঠ কি একটা বক্রতল না ভাইয়া? এই যে এটা একটু কি কার্ভ টাইপের না, তাই এটাকে কি বলি? বক্রতল বলি। আচ্ছা গেল ঘন জ্যামিতি। সো এটা এখানে পড়বো, একক তলীয় রেখা লাগবে না, এটা পড়ে নিও। আচ্ছা এই যে দেখো ঘনবস্তু চলে এসেছে। এবার আমরা যদি একটু ভিতরে ঢুকি তাহলে দেখবো এই যে প্রথমে কি চলে আসে দেখো তো, সুষম ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল। তার মানে কি? আয়তাকার ঘনবস্তু। এবার আয়তাকার ঘনবস্তু দেখতে কিরকম? এরকম, তাই না? তো আমরা জানি আয়তাকার ঘনবস্তু কি আছে, এদিকে এই যে দৈর্ঘ্য আছে, এই যে প্রস্থ আছে, এই যে উচ্চতা আছে, এই যে উচ্চতা সি, তাই না? তাহলে আমি যদি এখন 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? 6টা পৃষ্ঠের পুরোটা তলের ক্ষেত্রফল আমি বের করবো। তাহলে এখানে 6টা তল আছে, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে? AB প্লাস BC প্লাস CA। এটা কি একটা তলের ক্ষেত্রফল না? তাহলে এটা কয়টা হবে? 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। দেখো এটাই করেছে হয়তো, কোথায় গেল? এই যে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এটা কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, যেটা আমরা লিখে এসেছি, তাই না? আচ্ছা গেল। তাহলে এবার আসি একটু, আয়তনের সূত্র কি? A ইন্টু B ইন্টু C, তার মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর কর্ণের সূত্র কি? √A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। গেল। এবার একটা ম্যাথ দেখি। আচ্ছা ঘনকের সূত্র, তো ঘনকের কি হবে? আমরা জানি ভাই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি? সমান A, তাই তো? ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য A, তার মানে সমান। তাহলে আমি যদি বলি এবার আয়তন কি হবে, তাহলে A গুণ A, তাহলে কত হবে ভাই? A কিউব। এই যে দেখো আয়তন কি? A কিউব। তারপর সমগ্র তল কত হবে? 6A স্কয়ার। আর কর্ণ কি হবে? √3A। ওকে এবার একটা ম্যাথ দেখো কি লিখছে, দেখো একটি আয়তাকার ঘনবস্তু কি লিখছে? একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 4:3:2। তার মানে কি দিয়েছে? অনুপাত দিছে, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত। ধরি, তাহলে লিখো এবার, ধরি
ধরি বাহু এক্স, কত ভাইয়া বাহু এক্স, তাহলে বাহু যদি এক্স হয় তাহলে এবার অনুপাত করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত 4x 3x 2x লিখা যায়? আচ্ছা লিখলাম, লেখা যায় এটা? ওকে, আচ্ছা এবার কি বলছে, এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল 468 মিটার। কি বলছে? 468 মিটার কি সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এটাকে আমি কি ধরলাম? এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলো। এই যে একটু আগে দেখে আসছি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? কোথায় গেল? এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, লিখো তাহলে 2 ইন্টু এবি, এবি মানে কি ভাইয়া 4x ইন্টু 3x প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি, তার মানে 3x ইন্টু 2x প্লাস সিএ, তার মানে কি 2x ইন্টু 4x। ওকে, শেষ। সমান কি বলছে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি বলছে? 468, লিখো 468। এবার এখান থেকে কি এক্স এর ভ্যালুটা বের করা যাবে? এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা যাবে ভাইয়া? যাবে। তাহলে চলো বের করি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 3 4 12 এক্স স্কোয়ার যোগ 3 দুগুণে 6 এক্স স্কোয়ার যোগ 4 দুগুণে 8 এক্স স্কোয়ার সমান 468 ভাগ 2। তাহলে করলে কত হয় দেখি, সরি ক্যালকুলেটর পড়ে গেছে। 468 ভাগ 2 তাহলে কত হয়? 234, 234। তাহলে এবার এখানে আসি, 12 যোগ 6 যোগ 8 26 এক্স স্কোয়ার, 26 এক্স স্কোয়ার সমান 234। সুতরাং এক্স স্কোয়ার সমান বা এক্স সমান একসাথে করে ফেলি, ঠিক আছে? 234 ডিভাইড বাই 26 রুট হবে, তাহলে কত হয় দেখো তো? 234 ডিভাইড বাই 26 9, তাহলে √9। √9 এর ভ্যালু কত ভাইয়া? 3। কত? 3। তার মানে আমার এক্সের ভ্যালু কত ভাইয়া? এক্সের ভ্যালু হচ্ছে 3। এক্সের ভ্যালু কত ভাইয়া? 3। এখন দেখো এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে আমার দৈর্ঘ্য কত হবে? 4x না? তাহলে লিখো এবার এখানে, এখানে লিখো, লিখো এখানে দৈর্ঘ্য কত হবে তাহলে? দৈর্ঘ্য হবে কত? কত? 4x না? তাহলে 4x মানে কত? 4 ইন্টু 3, তার মানে 12 মিটার। কত মিটার ভাইয়া? 12 মিটার। বুঝে যায়? বুঝতে পারছি? বলো বুঝতে পারছি। ডান। এবার দেখো পরেরটা প্রস্থ। তাহলে প্রস্থ কত হবে ভাইয়া? প্রস্থ কত? এক্স, 3x, 3x তার মানে কত? 3 ইন্টু 3, তাহলে কত হবে? 3 3 9 মিটার, 9 মিটার। আবার আসি প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে উচ্চতা কত বলো তো? উচ্চতা 2x, তাহলে 2 ইন্টু 3 তার মানে কত হয়? 6 মিটার। শেষ। তাহলে দেখো এবার আমার কাছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অজানা ছিল সেই মানগুলো কিন্তু আমি এখন বের করতে পারছি। পারছি না ভাইয়া? শেষ। এবার কি বের করতে বলছে? তার কর্ণ ও আয়তন বের করো। তাহলে চলো বের করি। তো তার কর্ণ সূত্র কি ভাইয়া? আয়তনের সূত্র কি? বলো আয়তনের সূত্র কি, কর্ণ সূত্র কি বলো দেখি। দেখো এই যে দেখো, তাহলে কোথায় গেল? আয়তনের সূত্র হচ্ছে যে এবিসি, আর কর্ণ সূত্র √a² বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে কর্ণ সূত্র কি? √a² প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা যদি আমি সলভ করি √, এর মান কত, বি এর মান কত? 12 9 6, লিখো তাহলে 12 9 6, তাহলে কত পাচ্ছি দেখো। আর এটা হচ্ছে এবিসি, তাহলে 12 গুণ 9 গুণ 6 করলে কত আসে দেখো? 12 স্কয়ার যোগ 9 স্কয়ার যোগ 6 স্কয়ার, 261। রুট করলে কত হয়? 261, 3√29। শেষ। আর এটা করলে কত হবে? 12 গুণ 9 গুণ 6, তাহলে আসো কত? 648। 648 কী হবে? ঘন মিটার, ঘন মিটার। আর এটা কি হবে? কর্ণ, তো কর্ণই মিটার। ক্লিয়ার? ডান। তাহলে একটু দেখো মিলাই দেখো হয়েছে কিনা দেখি। এই যে দেখছো 648 আসছে, এই 648, ঠিক আছে? পারবো? ডান। একটু দেখতে দেখে নাও, একটু লিখলে লিখে নাও, লিখে নাও, চটচটে লিখে নাও।
শেষ লেখা। শেষ লেখা। চলো পরেরটা দেখি, তাহলে পরেরটা দেখি চলো। সব পরে দেখো এই যে ম্যাথটা করলো, এরপর তো প্রিজম নিয়ে আসছে, ঠিক আছে। সো প্রিজমটা আমরা কিন্তু পড়ছি, তাই না? তো এবার প্রিজমটা একটু দেখি। যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল বহুভুজের আবদ্ধ। বহুভুজ মানে কি ভাইয়া? বহুভুজ মানে যেখানে অনেকগুলো বাহু থাকে, যেখানে কি অনেকগুলো বাহু থাকে তাকে আমরা বলি বহুভুজ, ঠিক আছে। যেমন চতুর্ভুজ হচ্ছে মানে কি চারটা বাহু আছে, আর যদি যখন চতুর্ভুজে পরে যাব মানে পাঁচটা বাহু করব তখন তাকে বলি পঞ্চভুজ। যখন তাকে ছয় বাহু করা হয় তখন তাকে ষষ্ঠভুজ বলা হয়। এরকম যখন বাড়তে থাকে তখন আস্তে আস্তে আমার নাম কি হয়? বহুভুজ। এগুলোর নাম কি হয় তখন ভাইয়া? বহুভুজ হয়। আচ্ছা গেল। তো প্রিজমের এই যে সূত্র, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র দেওয়া আছে, আয়তনের সূত্র দেওয়া আছে। এবার একটা ম্যাথ দিয়েছে, ম্যাথটা একটু দেখি। একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3, 4, 5 মিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, ভূমির বাহু এত আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ইহার সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। ভালো কথা, তাহলে আমি আগে লিখি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র বলো। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা, তাই তো? তাহলে কি 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল করো, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা, যোগ কি ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা গুণ কি হবে? উচ্চতা হবে। আচ্ছা ঠিক আছে, এবার ভ্যালু বসাও। দেখি ভ্যালু যে বসাবা কোনটা কি বসাবো বলো তো দেখি ভাইয়া, কোথায় কি বসাবো বলো, কোথায় কি বসাবা? দেখো কি বলেছে, একটি ত্রিভুজাকার প্রিজম, কি বলছে ভাইয়া? ত্রিভুজাকার প্রিজম, তার মানে একটা ত্রিভুজ হবে, তাই তো? এবং এটা সমকোণ ত্রিভুজের মতো হবে, কারণ প্রিজম দেখতে এরকম হয়, তাই তো? আচ্ছা তাহলে দেখো তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3, 4, 5 দিয়েছে। এখন আমি যদি এই ত্রিভুজটার ভূমির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি কি লিখবো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিব না? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি কত আমার? ভূমি হচ্ছে আমার 4, উচ্চতা কত হবে? 3, এটা হবে 5। তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে কত হয়? 6। কত হবে ভাইয়া? 6। 6টা কি? 6টা হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু 6 যোগ ওইদিকে কত আবার? ভূমির পরিসীমা বলছে না? তাহলে ভূমির পরিসীমা মানে কি বলতো ভাইয়া? ভূমির পরিসীমা মানে যে বাহুগুলো সবগুলো যোগফল না? পরিসীমা মানে কি জানি আমরা? আমরা পরিসীমা বলতে কি বুঝি? সবগুলো বাহুর যোগফল। তাহলে কত হবে? 3 যোগ 4 যোগ 5 গুণ উচ্চতা। উচ্চতা কত? এই যে উচ্চতা 8। শেষ। সলভ করে এবার 6 দুগুণে 12, 12 যোগ 4 3 7, 7 5 12 গুণ 8। তাহলে এটা করলে কত হয় দেখো, এটা করলে কত হয় দেখো, এটা করলে হয় 48। কত হয়? 8 না 108। কত হয়? 108। ঠিক আছে, এটা সলভ করবা। এরপর দেখো তো কি বলেছে? আয়তন বের করো। কি বলেছে? আয়তন বের করো। ঠিক আছে, আয়তন বের করবো। তাহলে আয়তনের সূত্র কি ভাইয়া? আয়তনের সূত্র ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কিন্তু আগে বের করে রাখছি, কত? 6। তাহলে 6 গুণ উচ্চতা কত? 8। 6 8 48। শেষ। ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পারবো। তাহলে দেখো আমার এখানে কি 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 বের করতে বলছিল ভাইয়া? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছিল, আর সেকেন্ডটা হচ্ছে কি? আয়তন। সো আয়তনের সূত্র আমি জানি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফল তো আমি বের করে রাখছি। আমার ভূমির ক্ষেত্রফল বলতে কি? প্রিজমের যে ভূমিটা কি ত্রিভুজাকার ছিল না? তো ত্রিভুজাকার মানে কি? সমকোণী ত্রিভুজ ধরলে সেটা কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই যে লিখলাম, ডান। পারবো? শেষ। চলো নেক্সট দেখি তাইলে। আচ্ছা এই যে দেখো ম্যাথটা করছে, সমগ্র তলের ক্ষেত্রফল কত আসছে ভাই? 108। আর আয়তন কত আসছে? 48 আসছে। ফাইন, পারলাম। তাহলে পরটা একটু দেখি। এবার আসে পিরামিডের কাছে। সো পিরামিড নিয়ে আমরা কিন্তু পড়ছিলাম, তাই না? সো পিরামিডের এখানে কি বলছে দেখো তো, বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার তাকে পিরামিড বলে। তার মানে কি? এই যে ঠিক আছে, এটা এটা হচ্ছে এক প্রকার কি ভাইয়া? পিরামিড, তাই তো? আচ্ছা পিরামিড আঁকলাম।
ডান। তাহলে এই যে পিরামিড, এই পিরামিডের তার পার্শ্বতলগুলো কিসের মতো ভাইয়া? প্রত্যেকটা কি ত্রিভুজাকার, প্রত্যেকটা কি ভাইয়া? ত্রিভুজাকার। আচ্ছা ফাইন, তার মানে পিরামিডের যে পাশের যে অংশগুলো আছে সেগুলো দেখতে ত্রিভুজের মতো, তাই তো? আচ্ছা, এবার এই যে দেখো, এটা আমাদের পিরামিড। এই যে এটার পাশের অংশগুলো কীরকম ভাই? ত্রিভুজের মতো না? দেখো তো, এটা আমার ত্রিভুজ না একটা? এই যে এটা একটা আমার ত্রিভুজ, তারপর এদিকে দেখো, এদিকে দেখো, এটাও কি একটা ত্রিভুজ না? এটাও কি একটা ত্রিভুজ, তাই তো? আচ্ছা গেল, পারবো তাহলে? ওকে, পরেরটা দেখি একটু। তো এবার সূত্র দিয়েছে দেখো, এই যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। আচ্ছা, আর কোনো পিরামিড উচ্চতা এইচ হলে ভূমির অন্তর্বৃত্ত ব্যাসার্ধ আর হলে হেলানো উচ্চতা কি? এল। এল সমান কি? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এল সমান কি? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এবার একটা ম্যাথ দেখি। সো ম্যাথটা কি দিয়েছে দেখো, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা এত। আচ্ছা, উচ্চতা দিয়ে দিয়েছে কত? 12 সেন্টিমিটার। উচ্চতা কত ভাইয়া? 12 সেন্টিমিটার। এখন দেখো উচ্চতা যে 12 সেন্টিমিটার দিছে, তার মানে আমি লিখতে পারি, এবার কি বলছি, ইহার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? লিখো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখো। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিধি যোগ হাফ ইন্টু ভূমির পরিধি যোগ হাফ ইন্টু ভূমির পরিধি, ঠিক আছে? আচ্ছা, যোগ হাফ ইন্টু ভূমির পরিধি গুণ উচ্চতা, না গুণ হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা গুণ হেলানো উচ্চতা। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো, আমি যদি মান বসাতে চাই ভূমির ক্ষেত্রফল কত হবে ভাইয়া? আমার ভূমির ক্ষেত্রফল হবে, লিখো, ভূমির ক্ষেত্রফল কত হবে বলো তো? 10 ইন্টু 10 না? ভূমির ক্ষেত্রফল কী হবে? 10 ইন্টু 10 হবে। আচ্ছা, তাহলে 10 ইন্টু 10 মানে কি ভাইয়া? ভূমির ক্ষেত্রফল, এই যে দেখো 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কি বর্গাকার, যেহেতু বলে দিছে বর্গাকার, এখন বলো বর্গাকারের প্রতিটা বাহুর মান কি? সমান না? 10 10 হবে, তাহলে বাহুর ক্ষেত্রফল কি হবে? 10 ইন্টু 10, 10 স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে 10 ইন্টু 10 লিখলাম, 10 ইন্টু 10, তারপর কি ভাইয়া? হাফ। ভূমির পরিধি, এবার বলো ভূমির পরিধি মানে কি ভাইয়া? ভূমির পরিধি মানে কি বুঝাইছে বলো তো? ভূমির পরিধি মানে কি? ভূমির পরিধি মানে এই যে আমার বর্গাকার, ঠিক আছে? এই বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। তাহলে 4 বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 ইন্টু 10 না? এটা হচ্ছে ভূমির পরিধি, মানে 4-5টা, তাহলে 4 ইন্টু 10, ঠিক আছে? তারপর কত? ইন্টু এল। এল মানে কি? হেলানো উচ্চতা। এখন হেলানো উচ্চতা মান কি দেওয়া আছে বলো? দেওয়া নাই, আছে নাকি? দেওয়া নাই, তাহলে কি হবে? রুট ওভার এইচ সমান রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, না আর স্কোয়ার। তাহলে এল কোথায়? এল কোথায় বলো তো? এই যে পিরামিডের উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। আর কত ভাইয়া? আর আর কত? আর হচ্ছে আমার বর্গাকার, না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এখন বর্গাকারের বাহুটা বের করতে চাই, আমার এখানে বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, ফাইন। তাহলে 10 সেন্টিমিটার যদি দেওয়া থাকে, আমি যদি এখান থেকে বাহুটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে বাহুটা কত হবে? দেখো লিখলাম 40, 100 যোগ 40 গুণ, এটা মান বসাও, রুট ওভার এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মান বসাও, তাহলে হয় 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। এই যে এটার ভ্যালু, খালি খালি এটার ভ্যালু, তাহলে কত হয় দেখো তো? ক্যালকুলেশন যদি করি, 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তাহলে হয় 169, তার মানে হচ্ছে 13, তার মানে কত ভাই? এখানে 13 হবে। আচ্ছা, এটা হচ্ছে 13, তাহলে 4 গুণ ইন্টু 13, তাই তো? শেষ। তাহলে এখান থেকে মানটা বের করো, টোটাল কত আসে মান দেখো তো? টোটাল মান হচ্ছে 360, 360 মিলে নাও, 40 গুণ 13 হাফ যোগ 100, হ্যাঁ ঠিক আছে, 360, পারফেক্ট। তাহলে এটা কী হবে? বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, না? হ্যাঁ, বর্গ সেন্টিমিটার। ডান। একটু লিখে নাও, একটু লিখে নাও।
শেষ। চলো এবার কি বলছে বলো তো ভাইয়া, আয়তন বের করতে বলছে। কি বলছে? আয়তন বের করো। তাহলে আয়তনের সূত্র কি? আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো 1/3 ইন্টু পাই 3.1416 আর স্কোয়ার। আর স্কোয়ার কত বলো তো ভাইয়া? বর্গের একটা বাহু কত দেওয়া ছিল? 10 ছিল। তাহলে 10 ইন্টু 10 দাও, 10 স্কোয়ার দাও ইন্টু এইচ। এইচ কত দেওয়া ছিল বলো তো ভাইয়া? এইচ দেওয়া ছিল হচ্ছে কত? 12 সেন্টিমিটার, তাই না? লিখো তাইলে এইচ হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তাহলে এটা করলে কত হয় দেখো তো? এটা করলে কত হয়? 3.1416 ইন্টু 10 স্কোয়ার মানে 100 গুণ 12। আচ্ছা, ডিভাইড বাই 3। তাহলে আসা হচ্ছে, আচ্ছা এটা একটু ফোনে কর, ঠিক আছে? একটু ওয়েট। কত আসে দেখো? 3.1416 গুণ 100 গুণ 12 ডিভাইড বাই 3। তাহলে আসা হচ্ছে 1256.64। 64 কি হবে? আয়তন না, তার মানে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? ডান, লিখে নাও। ক্লিয়ার? ওকে। লিখে নাও। ওকে, তোলা শেষ। চলো নেক্সট দেখি তাইলে। আচ্ছা চলো পরেরটা দেখি তাহলে এবার। তো পরেরটা কি, যে ম্যাথটা করছে, ডান। এরপর দেখো সমবৃত্ত ভূমিক কোণক। তাহলে সমবৃত্ত ভূমিক যে কোণকটা, সেটা কিন্তু আমরা কনসেপ্টটা পড়েছিলাম, তাই না? আচ্ছা, এবার এই কোণক নিয়ে যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। প্রথমে একটু দেখি ম্যাথের, আচ্ছা সূত্রগুলো লিখেছে একবার। আচ্ছা, এটা সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার। কি দিয়েছে? উচ্চতা দিয়েছে 12 সেন্টিমিটার। ফাইন। এখানে দেখো একটু উচ্চতাকে কোনো কিছু দিয়ে, এইচ দিয়ে, উচ্চতা কি ভাই? এইচ দিয়ে। তাহলে এইচ কত দেওয়া আছে? এইচ হচ্ছে 12 সেন্টিমিটার। তারপর কি দেওয়া আছে? ভূমির ব্যাস। তাহলে আর বের করে ফেলি, আর হবে কত? 10/2, তার মানে 5 সেন্টিমিটার, তাই তো? আর কি দেওয়া আছে? হেলানো উচ্চতা বের করতে বলছে, তার মানে এল বের করতে বলছে। আচ্ছা, তাহলে এল সমান কী হবে বলো তো? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আসে রুট ওভার এইচ মানে কত? 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। তাহলে কত আসে দেখো? তাহলে আসে হচ্ছে 12 স্কোয়ার যোগ 25, তার মানে 13 আসে। এখানে কত আসে ভাই? 13। হেলানোর উচ্চতা কত আসবে? 13 আসবে। হেলানোর উচ্চতা আসবে কত ভাই? 13 আসবে। ফাইন। এবার কি বলছে দেখো তো? বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। বক্রতলের ক্ষেত্রফল। এখন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, পাই আর এল। আচ্ছা, তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু আর। আর কত ভাইয়া? আর হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে 5, এল কত বের করছি ভাইয়া? এল হচ্ছে 13 বের করছি, বসালাম 13। এবার ভ্যালুটা বের করি। তাহলে কত পাচ্ছি? 3.1416 ইন্টু 5 গুণ 13। তাহলে আসা হচ্ছে 204 বা 204, ঠিক আছে? সেটা কি? বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? ডান। এরপর কি বের করতে বলছে দেখো? একটা হচ্ছিল হেলানো তল বা হেলানো উচ্চতা, এটা একটা বক্রতলের ক্ষেত্রফল। আরেকটা কি বের করতে বলছে? আয়তন। তাহলে আয়তন সমান সূত্র কি বলো? বসাও আয়তন। বলো আয়তন সূত্র কি ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল না? লিখো তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার। আর কোথায় ভাইয়া? আর হচ্ছে ওই যে 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? এইচ ছিল হচ্ছে 12 সেন্টিমিটার। শেষ। তো এটা ক্যালকুলেশন করি। 6 ইন্টু 25 গুণ 12 ডিভাইড বাই 3। তাহলে আসো যে 314.16 ঘন সেন্টিমিটার। শেষ। পারবো? ডান। ওকে, লিখে নাও, একটু লিখে নাও, এটা একটু লিখে নাও।
লিখে নাও, লেখা শেষ। চলো পরেরটা দেখি তাহলে। আচ্ছা, সো ম্যাথটা করলো, ভালো কথা। এবার আসি নেক্সট টপিক কি ভাই, গোলক। নেক্সট টপিক কি, গোলক। এবার এই গোলকটা আসলে দেখতে কেমন বলো তো ভাই? এই তো, এটা কি, এটা বৃত্ত আঁকছে না? বৃত্ত কেন বললাম ভাইয়া? কারণ এটা আমরা 2D বস্তুর উপর রাখছি, তাই তো? 2D বস্তুর উপর রাখছি, এটা বৃত্ত বললাম। আর বৃত্তটার একটা কি উচ্চতা আছে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যখন বৃত্তটাকে আমি 3D ডাইমেনশনে নিব, তখন তাকে আমরা বলি গোলক, ঠিক আছে? আচ্ছা, এবার এই গোলকের যে সূত্রগুলো আছে সেগুলো কি ভাইয়া? এই দেখো গোলক। সো এই গোলকের আমার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটা সূত্র হচ্ছে 4πr², 4πr²। আর কি বলে যে আয়তনের সূত্র কি ভাইয়া? 4/3πr³। আয়তনের সূত্র কি? 4/3πr³। যেখানে আর হচ্ছে আমার ব্যাসার্ধ, আর হচ্ছে কি ভাইয়া? ব্যাসার্ধ। আর উত্তর ব্যাসার্ধ হচ্ছে r² মানে c²√। এটা কি? এই হচ্ছে তলদেশের উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। ফাইন। সো এবার যদি একটা ম্যাথ দেখি, এই যে দেখো, 4 সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে 2/3 সেন্টিমিটার পুরু একটি বৃত্তাকার লৌহপাত প্রস্তুত করা হলো। ওই পাতের ব্যাসার্ধ কত? আচ্ছা, কি বলছে ভাইয়া? 4 সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে, আচ্ছা ফাইন, তার মানে বলছে লৌহ গোলকের যে ব্যাসটা দেওয়া সেটাকে পিটাইছে। তাহলে আমি আগে ব্যাসার্ধটা বের করি তার। লৌহ গোলকের ব্যাসার্ধ, লৌহ গোলকের ব্যাসার্ধ, লৌহ গোলকের ব্যাসার্ধ। তাহলে লৌহ গোলকের ব্যাসার্ধ যদি আমি বের করতে চাই, তাহলে কত হবে ভাইয়া? 2 সেন্টিমিটার, তাই তো? 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার যে 2 সেন্টিমিটার পেলাম, ঠিক আছে? তাহলে এই লৌহ গোলকের আয়তনটা কি হবে? যেটাকে পিটাইছি আমি, তাই না? পিটাই তো বানাবো, তাই তো? তাহলে 4/3πr³ না, πr³। তাহলে হবে কি 4/3 গুণ 2³ তাহলে কত আসে দেখো তো একটু। সেটা ক্যালকুলেশন করলে আসে, আচ্ছা এটা ক্যালকুলেশন 32/3, 32/3 পাই রেখে দাও, কারণ পাইটা পরে হচ্ছে কাটাকাটি যাবে গা। আচ্ছা, তাহলে এটা কি পাইলাম ভাইয়া? লৌহগুলোকে আয়তন পাইলাম না? এবার দেখো পাতের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে ধরি পাতের ব্যাসার্ধ হচ্ছে 3, কত ধরবো? ধরি পাতের ব্যাসার্ধ x, ধরি পাতের ব্যাসার্ধ x বা r, ধরি পাতের ব্যাসার্ধ কত ধরবো? r ধরে, ঠিক আছে? ধরি পাতের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ফাইন, আচ্ছা লিখলাম। এবার দেখো পাতটা কতটুকু পুরু বলছে? 2/3 সেন্টিমিটার পুরু। পাতটা হচ্ছে 2/3 সেন্টিমিটার পুরু। তাহলে এবার পাতের আয়তন কি হবে বলো তো? পাতের আয়তন, পাতের আয়তন 4/3πr³ না ভাইয়া? আচ্ছা, পুরু কত বলছে? 2/3 না? তাহলে 2/3 ইন্টু πr², πr²। আচ্ছা, এটা গেল। তাহলে এখান থেকে আসে 2/3πr², 2/3πr²। ফাইন। এবার এখান থেকে কি পাবো ভাইয়া? দেখো তো প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমার কি বলছে? প্রশ্ন মতো বলছে এটাকে পিটাই ওটা সমান করছি। তার মানে কি এটার আয়তন এটার আয়তন সমান ধরবো, এটার আয়তন এটার আয়তন কি ধরবো ভাইয়া? সমান ধরবো। তাহলে সমান ধরলে কি পাচ্ছি? 2/3, এই যে এটা 2/3πr² সমান কি পাবো? 32/3 পাই, 32/3 পাই, এটা পাবো, ঠিক আছে? এবার পাই পাই কেটে দাও। তাহলে পাই পাই কাটা, তাহলে কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি 2/3r² সমান 32/3। এখান থেকে যদি ক্যালকুলেশন করে তাহলে আর একটা ভ্যালু পাবো, সেটা কত ভাইয়া? সো আর এই ভ্যালু যদি কাটাকাটি করে পাই, তাহলে হচ্ছে 4, কত পাচ্ছি ভাইয়া? 4 সেন্টিমিটার পাচ্ছি। শেষ, ম্যাথটা এখানেই শেষ। পারবো? একটু দেখে নাও। পারবো? পারা যাবে? ডান। তাহলে পরের ম্যাথটা দেখি তাহলে। এই যে দেখো 4 সেন্টিমিটার আসছে। ওকে, পরেরটা দেখি একটু। সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তভূমি কোনক একটি অর্ধগোলক একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। দেখা যায় তাদের আয়তন অনুপাত 1:2:3। তার মানে কি বলতে হবে? তিনটে জিনিস বের করতে হবে। সমবৃত্তভূমি কোনকের কি বের করব? সমান সমান ভূমির উপর অবস্থিত। আচ্ছা, একটু অর্ধগোলক একটু সিলিন্ডার সমান সমান ভূমির অবস্থা দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখাতে বলছে। তার মানে কি করবো দেখো তো? আয়তনগুলো বের করবো সবগুলা। কোনকের আয়তন, অর্ধগোলকের আয়তন, সিলিন্ডারের আয়তন। এবার কোনকের আয়তন সূত্র কি? 1/3πr²h বসালাম, 1/3πr²h মান বসালাম। এবার দেখো অর্ধগোলক বলছে না? তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³। তাহলে সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, আমি কি পাবো? অর্ধগোলকের আয়তন পাবো। তাহলে লিখলাম 4/3πr³ / 1/2। তাহলে হচ্ছে এটা। তারপর সিলিন্ডারের আয়তন কত? πr²h।
ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাই, পাই আর কিউব পাই। ফাইন, এবার এটাকে অনুপাত তো বলছে না, তাহলে এটা অনুপাত এটা অনুপাত এটা, তাহলে করলে কি পাচ্ছি দেখো 1/3 অনুপাত 2/3 ইন্টু 1, এই যে 1, শেষ। পারবো তাহলে, ডান। ওকে, শেষ, করা শেষ। আচ্ছা তাহলে এবার নেক্সটটা দেখি। তাহলে নেক্সট প্রশ্নটা কি বলছে বলো তো ভাইয়া, একটি আয়তকার লৌহ ফলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত এত। আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত লিখলাম, দৈর্ঘ্য 10, প্রস্থ 8, উচ্চতা 5.5 বা 5.5। আচ্ছা, এই ফলকটিকে গলিয়ে 2.5 সেন্টিমিটার বা 0.5 সেন্টিমিটার, সরি হ্যাঁ হাফ 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলকের প্রস্তুত করা যাবে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাকে এখন এখানে কি বের করতে হবে জানো, আমাকে হচ্ছে এটার আয়তনটা বের করতে হবে। কোনটা, এটা যেটা দিয়েছে সেটার আয়তনটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে এটা যদি আমি আয়তনটা বের করতে চাই, তাহলে আমি এখানে আয়তনটা কি পাচ্ছি দেখি তো, এই লোহাটার আয়তন কি পাচ্ছি, লোহার আয়তন, লোহার আয়তন, তাহলে লোহার আয়তনটা কি পাচ্ছি দেখো তো ভাইয়া, গুণ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 10 গুণ 8 গুণ 5.5, এটা 5.5 না লিখে এটাকে এইভাবে লিখি তাহলে আরও ভালো হয়। 2 5 গুণ 10, 10 থেকে 11, 2/11। তাহলে এখান থেকে কত আসে দেখি তো, ক্যালকুলেশন করো। সেখান থেকে ক্যালকুলেশন করে আসে 440, হ্যাঁ 440 আসে, 440 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ফাইন, এতটুকু পেলাম। এবার কি বলছে দেখো তো ভাইয়া, গুলির সংখ্যা কত বলছে, গুলির সংখ্যা হচ্ছে বের করতে বলছে কয়টা গুলির সংখ্যা বানানো যাবে, মানে কয়টা গুলি বানাতে পারবো। এবার এটা দেখো, এই ফলকটিকে গলিয়ে 1/2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক বানানো যাবে। তাহলে এবার গুলির আয়তন বের করো, গুলির আয়তন সমান কি হবে, 4/3 পাই আর কিউব হবে না, 4/3 পাই আর কিউব, আর কত ভাইয়া, আর হচ্ছে 2.5 মানে 0.5। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, এটা করি। তো এটা করলে আসে হচ্ছে, দাঁড়াও দেখি এটা করলে কত আসে, ক্যালকুলেটরটা কোথায় গেল, এই যে 3.1416 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 4 ডিভাইড বাই 3, 0.5236, 0.5236। আচ্ছা এবার দেখো কি বলছে ভাইয়া, কয়টা বানানো যাবে এটা দিয়ে। তাহলে এটার আয়তন সমান কি হবে, এটার আয়তন সমান কি এত ইন্টু এন না, তার মানে কি প্রশ্ন মতে দেখো তো মিলাচ্ছি, প্রশ্ন মতে এন সংখ্যক গুলির আয়তন সমান হবে কত, এটা না 0.5236 সমান কত পাচ্ছি এখানে 440, 440। সুতরাং এন সমান কত হবে, এন সমান হবে 440 ভাগ 0.5236। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, 440 ভাগ 0.5236, 840.336, এতটা। তাহলে এতটা বানানো যাবে, কয়টা বানানো যাবে, প্রায় 840টা বানানো যাবে। কয়টা ভাইয়া, 840টা। এই যে দেখো কয়টা, 840টা। ঠিক আছে, আবার লিখিও না 40 পয়েন্ট এত মানে 841টা, লিখিও না এটা, ঠিক আছে, এটা ভুল হবে, 840টাই হবে, কারণ দশমিকের আগ অব্দি মানে সে ততটা পারফেক্টভাবে বানাতে পারে, পরেরটা আর হবে না। বুঝতে পারছি, ডান। একটু লিখে নাও, এই যে একটু লিখে নাও। লিখছি, চলো নেক্সট দেখি। তাহলে তাহলে নেক্সট দেখি, এটা দেখি এবার, এই যে ম্যাথটা করলো, ডান। আচ্ছা এবার এটা পারবে আশা করি, ঠিক আছে, এখানে তোমাকে সূত্র দিয়ে দিয়েছে, তুমি খালি মানগুলো বসাবা, তাই না, পারবা না এটা আশা করি, এটা পারবা আশা করি, ডান, এটা দেখাতে হবে না। যৌগিক ঘনবস্তু, আচ্ছা এখানে কি কি আছে দেখি। আচ্ছা এই ম্যাথটা নিজেরা ট্রাই করলে পারবা, ঠিক আছে, এই ম্যাথটা নিজেরা ট্রাই করলে পারবা, এটা আমি আর দেখাচ্ছি না।
এটা আর এটা অনুশীলনের একটা ম্যাথ আছে, ওখানে দেখাবো। তো দেখো এখানে একটা সিকিউ আছে, এই সিকিউটা একটু করে চলো। 10 নম্বর একটা সিকিউ দিয়েছে, তো সিকিউটার প্রশ্নটা একটু পড়ো তো। একটি লোহার ফাহবা গোলকের বাইরের ব্যাস 15 সেন্টিমিটার, তার মানে কি ভাইয়া, এই যে বাইরের ব্যাসটা, এই বাইরের ব্যাসটা কি হবে 15 সেন্টিমিটার হবে। আচ্ছা, আর ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, ফাইন। গোলকের ফাঁপা অংশের আয়তন বের করো। কি বলছে ভাইয়া, গোলকের ফাঁপা অংশের আয়তনটা বের করতে বলছে। এখন আমাকে বলো বাইরের যে ব্যাসার্ধ, তাহলে সেটা কি হবে, ব্যাস দেওয়া আছে, তাহলে বাইরের ব্যাসার্ধ কি হবে, বাইরের ব্যাসার্ধ হবে কত, 15/2 সেন্টিমিটার, তাহলে কত হবে 7.5, তাই তো 7.5 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, এবার গোলকের যে ব্যাসটা দেওয়া আছে সেটা কত ভাই, 2 সেন্টিমিটার, ব্যাস 2 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, এবার আমাকে কি বের করতে বলছে ভাই, আমাকে বলছে কি গোলকের ফাঁপা অংশের আয়তনটা বের করো। তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ কি হবে, গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ কি, এটা মানে সেটা না, লিখো তাহলে গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ। গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ হবে কি হবে বলো তো, 7.5 - 2, তাহলে কত হয় বলো তো, তাহলে হয় 5.5, কত হয় ভাইয়া 5.5, শেষ, পেলাম। এবার কি করবো ভাইয়া, গোলকের আয়তন বের করতে বলছে না ফাঁপাটার, তাহলে 4/3 পাই আর কিউব বসায় দাও, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কিউব কত ভাইয়া 5.5 হোল কিউব, এখান থেকে যা আসবে তা। বুঝতে পারছি এবার, পারবো, গেল। করে নাও তো, তাড়াতাড়ি করে নাও। করছি, ডান। তাহলে এটা যা আসবে আনসার তা এখানে লিখে রাখবো আনসারটা। ক্লিয়ার? চলো তাহলে ক শেষ, এবার খতে আসি। গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, ঠিক আছে, এবং নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি বললো ভাই, নির্ণয় করো। আচ্ছা ফাইন, তাহলে আমাকে যে বলেছে গোলকের নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করতে, তো তার আগে আমাকে দেখতে হবে যে নিরেট গোলকটা তৈরি করছি সেটার আমার আয়তনটা কত আসে, ঠিক আছে। তাহলে চলো আগে সেটা দেখি। তাহলে খ, ওকে, সো খ সমান কি দেখো তো, গোলকের আয়তন আসে, গোলকের ব্যাসার্ধ কত পাইছিলাম ভাইয়া, গোলকের ব্যাসার্ধ, সো গোলকের ব্যাসার্ধ সমান পাইছিলাম হচ্ছে কত, পরের পেজে, এর আগের পেজে দেখো, গোলকের ব্যাসার্ধ পেয়েছিলাম কত ভাইয়া, কোথায় গেল, এই যে 7.5, তাই না, কি ছিল ভাইয়া 7.5 ছিল। আচ্ছা, তাহলে লিখো 7.5 সেন্টিমিটার, ডান। এবার এটার আয়তন করো, তাহলে আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে কত হয় 4/3 পাই 7.5 হোল কিউব, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো তো ভাই, এখান থেকে পাচ্ছি 1767.15 ঘন সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, গেল। তাহলে এবার কি পারবো দেখো তো ভাইয়া, আয়তন তো বের করা শেষ। এবার গোলকে যে লোহাটা ব্যবহার হয়েছে, ঠিক আছে, সেটা আয়তন লাগবে না, গোলকে ব্যবহৃত লিখো, গোলকে ব্যবহৃত লোহার আয়তন, সেটা কত হবে ভাইয়া 1767.15 মাইনাস, এই যে দেখো এখানে কোনটা বের করেছিলাম, দেখো এখানে যেটা পাবো সেটা হচ্ছে এটা 696.115 এটা পাবো। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 1070.23 ঘন সেন্টিমিটার, ডান। তাহলে এবার দেখো এটা কি পেলাম, নিরেট গোলকের আয়তন পেয়ে গেলাম, নিরেট গোলকের আয়তন পেয়ে গেলাম। এবার দেখো তাহলে মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ আর, ধরি নিরেটের ব্যাসার্ধ বা নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর,
ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, তাই তো। এবার কি হবে প্রশ্ন মতে, এটা সমান কি, এটা না, তাহলে লিখলাম, তাহলে প্রশ্ন মতে 4/3 পাই আর কিউব সমান হচ্ছে কত, এই যে এটা 1070.23। আচ্ছা, তাহলে এবার এখান থেকে যদি আমি আর কিউবকে বের করতে চাই তাহলে কি হবে, ডিভাইড বাই 4, ঠিক আছে। দেন এখান থেকে যদি আমি পাইটা গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে এটা এখানে এসে যাবে, এটাকে মুছে দিলাম, এটা এখানে গুণ ছিল, ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 3.1416। এবার এটাকে কি করব, কিউব রুট করব, তাই না। তাহলে এটাকে যদি কিউব রুট করি তাহলে মান কি আসবে ডিরেক্ট, সো এটা মান আসবে 6.3454। ডান, শেষ। পারবো তাহলে। এবার কি বলছিল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে না, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া, 4 পাইর স্কয়ার। লিখো তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার। তাহলে কত আসে ভাইয়া, 4 × 3.1416 গুণ আর স্কয়ার 6.3454 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে যা আসবে তা ক্যালকুলেশন করে কত আসে, 505.97। শেষ। পৃষ্ঠফল ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার, শেষ। ডান। একবার দেখে নাও, এটা একটু দেখে নাও, ঠিক আছে। ওকে, চলো তাহলে নেক্সটটা দেখি, পারবো এটা তাইলে। ওকে, গতে কি বলছে দেখো, শেষ। নিরেট গোলকটি এমন একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে গেল, বাক্সটির অনাদৃত অংশের আয়তন বের করো। তার মানে এটাও পারবো আমরা। দেখো এখানে ফার্স্টে কি করবো বলতো, এই যে নিরেট গোলকটার আয়তন বের করবো, ঠিক আছে, এটা তো বের করা আছে। তারপর ঘনক আকৃতির আয়তনটা বের করবো। এরপর আমরা কি একটাতে একটা যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো, অনাদৃত অংশের আয়তন পেয়ে যাবো। সেটা আর করাতে হবে না, আশা করি পারবো না। এবার ডান। এই যে দেখো নিরেট গোলকের ব্যাসার্ধ দিয়ে কি করছি, নিরেট গোলকের ব্যাসটা বের করছি, শেষ। তারপর কি করলাম, নিরেট গোলকের ঠিক পেতে যায় তাহলে বাক্সের দৈর্ঘ্য হবে নিরেট গোলকের ব্যাসের সমান, সুতরাং ঘনকের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে এত, কারণ হচ্ছে ওটার দৈর্ঘ্য সমান। আচ্ছা, এরপর কি বাক্সের আয়তন বের করছি, এই আয়তনটা ওখান থেকে বিয়োগ করে দিছি, তারপর যা পাইছি তা হচ্ছে কি বেঁচে যে অংশটা থাকে অনাদৃত অংশ, সেটার আয়তন। ওকে, তাহলে আমাদের এই ঘন জ্যামিতির কনসেপ্ট ক্লাস বা থিওরি ক্লাস এখানে শেষ হচ্ছে। দেখা হবে আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসে আমরা এই ঘন জ্যামিতির এক্সারসাইজ ক্লাস নিয়ে আলোচনা করব, বা সেখানে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। টাটা।